হয়ে গেছে, আমি লাইনে দাঁড়ায় আছি, এর ভিতরে গ্যাস বন্ধ হয়ে গেছে। সিরিয়াল দিতেই আমার একটা গ্যাস চলে গেছে, আমি এখন ডিউটি করবো কি দিয়ে? পেটের দেশ গাড়ি চালাচ্ছে শুধু ফ্যামিলির জন্য। তীব্র গ্যাস সংকটের চরম ভোগান্তি, টিম আগুনে রান্না করতে হিমশিম দশা, ফিলিং স্টেশনেও দীর্ঘ অপেক্ষা, কারিগরি ত্রুটিতে এলএনজি টার্মিনাল থেকে সরবরাহ কম। এবার মেরিটাইম স্যাটেলাইটে বঙ্গোপসাগর তদারকির উদ্যোগ, 2028 সালের মাঝামাঝি মহাকাশে উৎক্ষেপণ, সমুদ্র পথে চোরাচালান, মানব পাচার ও অবৈধ মাছ আহরণ বন্ধের আশা। এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন, যন্তর মন্তর ও ছাড়বে ককরোচ, প্রধানমন্ত্রী ইস্তফা চায় কংগ্রেস, প্রশ্নপত্রে ফাঁসে ব্যবস্থার নির্দেশ মোদির। সময় সংবাদের সঙ্গে আছি আমি সাবরিনা মজুমদার। হঠাৎই তীব্র আকার ধারণ করেছে গ্যাস সংকট, ভোগান্তি সব শ্রেণীর গ্রাহক, টান পড়ছে অনেকের জীবিকায়, কমছে শিল্প কারখানার উৎপাদন। তিতাস গ্যাস কর্তৃপক্ষ বলছে কারিগরি ত্রুটির কারণে এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় বেড়েছে সংকট। কবে নাগাদ পরিস্থিতির উন্নতি হবে তাও জানাতে পারেনি কর্তৃপক্ষ। আহমেদ অন্তর ও প্রিন্স আরেফিনের ছবিতে ফারুক ভুঁইয়া রবিনের রিপোর্ট। আবারও বেড়েছে সংকটের তীব্রতা, গ্যাস পেতে অপেক্ষা ঘন্টার পর ঘন্টা। গত কয়েকদিন ধরে রাজধানীর বেশিরভাগ সিএনজি ফিলিং স্টেশনে দিনভর দেখা যাচ্ছে যানবাহনের এমন দীর্ঘ সারি। কোনোটিতে চাপ কম, আবার কোনো ফিলিং স্টেশনে ঝুলছে গ্যাস না থাকার নোটিশ। খুবই কষ্ট, এটা বইলে বোঝানোর মতো কিছু নাই। 2 ঘন্টা হয়ে গেছে, আমি লাইনে দাঁড়ায় আছি, এর ভিতরে গ্যাস বন্ধ হয়ে গেছে। আমি এখন গ্যাস নিতে পারতেছি না, এখন কখন যে আসবে এর কোনো শিওর নাই। পরিস্থিতি একদম খুবই খারাপ। কালকে 2:30টার সময় সিরিয়াল লাগাইছি, গ্যাস পাইছি মাগরিবে আজানের সময় 6টার দিকে। 4.5 ঘন্টা এখানে চলে গেছে, আরো পাইতে লাগবে আর আধা ঘন্টা। প্রতিদিন যদি এরকম হয়, আমাদেরও তো একটা সংসার আছে, আমাদেরকার জীবন আছে, কষ্ট দুঃখ কার কাছে কমু? তীব্র সংকটে দিনের বড় একটি সময় চলে যাচ্ছে গ্যাস পেতে, তাই জীবিকায় টান পড়ছে অনেকের। 4 ঘন্টা গ্যাস পাইছি 131 টাকা, সিরিয়াল দিতেই আমার একটা গ্যাস চলে গেছে, আমি এখন ডিউটি করবো কি দিয়ে? আজকে তো হাফ বেলা শেষ, তাহলে আমি টাকাটা উঠাবো কি করে? আমার সংসার আছে। 6 ঘন্টা আমার নাই, মন চায় না আর গাড়ি চালায়। কি পরিমাণ অসহ্য, শুধু পেটের দেশ গাড়ি চালাচ্ছে শুধু ফ্যামিলির জন্য। সংকটে ভোগান্তি বেড়েছে আবাসিক গ্রাহকদের, কোনো রকমে জ্বলছে চুলা, তাই রান্না করতে হিমশিম অবস্থা। মাঝে মধ্যে একদম অপি হয়ে থাকে, মানে চুলাই জ্বরে না। বাইরে থেকে খাবার কিনে আনতেছে, এখন সকালে নাস্তা ঠিক মতো বানাইতে পারতেছে না। খুব কষ্ট গ্যাসের, আগে তো তাও একটু থাকতো, এখন আসেই না বলতে গেলে। গ্যাসের সংকটে কমছে শিল্প উৎপাদন, বিপাকে অন্যান্য গ্রাহকরাও। বর্তমানে দেশে 4000 মিলিয়ন ঘনফুট চাহিদার বিপরীতে মিলছে মাত্র 2600 মিলিয়ন ঘনফুট গ্যাস। কর্তৃপক্ষ বলছে কারিগরি সমস্যায় এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ কমেছে 450 মিলিয়ন ঘনফুট, তাই বাড়ছে সংকট। আর এই অবস্থা চলতে পারে আরও কয়েকদিন। কারিগরি ত্রুটি হয়েছে, এই কারণে 450 কম থাকবে। এখন অ্যাকর্ডিংলি সব গ্রাহক কম পাবে গ্যাস। বিশেষজ্ঞরা বলছেন ব্যবস্থাপনায় ঘাটতি ও নিজস্ব সম্পদ অনুসন্ধানে ব্যর্থতার কারণেই সংকট পিছু ছাড়ছে না। মানুষের গ্যাস দিতে পারছে না, সে সমাধান কি মানুষ করবে? যারা কোম্পানি হয়ে বসে আছে, কোম্পানির সুবিধা ভোগ করছে, কোম্পানির কর্তৃত্ব ক্ষমতা সব নিয়ে বসে আছে, তাদের কর্তৃত্ব ক্ষমতা নেতৃত্ব কিসের প্রয়োজনে? কেন, যদি এইসব সমস্যার সমাধানে তাদের কোনো অবদান না থাকে? সংকটের টেকসই সমাধানে সিস্টেম লস কমানো ও দেশীয় গ্যাস উৎপাদন বাড়ানোর তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। গ্যাসের সংকটে সারা বছরই কম বেশি ভুগতে হয় গ্রাহকদের, তবে কখনো কখনো এ সংকট এতটাই তীব্র আকার ধারণ করে যা সামাল দেয়া বেশ কঠিন হয়ে পড়ে। আর এই অবস্থার টেকসই সমাধান চান গ্রাহকরা। ফারুক ভুঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। বঙ্গোপসাগরের সার্বক্ষণিক নজরদারি চালাতে মহাকাশে মেরিটাইম স্যাটেলাইট পাঠানোর উদ্যোগ নিচ্ছে সরকার। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি বলছে সমুদ্রপথে চোরাচালান, মানব পাচার রোধ ও জলসীমায় অবৈধ মাছ আহরণ বন্ধে ভূমিকা রাখবে এই স্যাটেলাইট। শিগগিরই AIS 2.0 প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু হবে। সব প্রক্রিয়া শেষে 2028 সালের মাঝামাঝিতে মেরিটাইম স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণের আশা করছে সরকার। শুভফলের রিপোর্ট। ৭১-এ রক্ত দিয়ে পাওয়া ৫৬,০০০ বর্গমাইলের বাংলাদেশ আন্তর্জাতিক আদালতে লড়াই করেই আদায় করে বঙ্গোপসাগরের বিশাল এলাকার মালিকানা। ২০১৪ ও ২০১২ সাল আন্তর্জাতিক সালিসি আদালতের রায়ে প্রতিবেশী ভারত ও মিয়ানমারের সঙ্গে বিরোধ নিষ্পত্তির পর সাগরের বুকে ১,১৮,৮১৩ বর্গ কিলোমিটার এলাকা পায় বাংলাদেশ।
তখন থেকেই সুনীল অর্থনীতির অপার সম্ভাবনাকে কাজে লাগানোর জোরালো দাবি ওঠে বিশেষজ্ঞ মহলে। কিন্তু মানচিত্রের অধিকার পেলেও সাগরের এই বিশাল এলাকায় এখনও নেই পর্যাপ্ত নজরদারি। কোস্টগার্ডের চোখ ফাঁকি দিয়ে এই জলসীমা দিয়ে চলছে মানব পাচার, চোরাচালান সহ নানা অপরাধ। সাগরের 40 মিটারের কম গভীরতায় বাণিজ্যিক ট্রলারের মাছ ধরায় সরকারি নিষেধাজ্ঞা থাকলেও তা কতটা মানা হচ্ছে তা দেখার জন্য কেউ নেই। এমন বাস্তবতায় নিজস্ব জলসীমার নিরাপত্তা নিশ্চিতে মহাকাশে মেরিটাইম স্যাটেলাইট পাঠানোর উদ্যোগ নিচ্ছে সরকার। বঙ্গোপসাগর ইজ ভাস্টলি আনমনিটর্ড। আপনার যদি কোনো মনিটরিং সিস্টেম না থাকে তাহলে তো কেউ এখান থেকে মাছ ধরে নিয়ে আসবে। বঙ্গোপসাগরে যে আমাদের রিসোর্স আছে, এই রিসোর্সটাকেও প্রপারলি ইউটিলাইজ করার জন্য, এই রিসোর্সটাকে সাস্টেনেবল করার জন্য উই নিড দিস কাইন্ড অফ সলিউশনস, এই যে স্যাটেলাইট বেসড সলিউশন। বিএসসিএল বলছে অক্টোবরের মধ্যে AIS 2.0 প্রকল্পের সম্ভাব্যতা যাচাই শেষ হবে, যেখানে স্যাটেলাইটের বাণিজ্যিক সম্ভাবনা ও আর্থসামাজিক প্রভাব বিশ্লেষণ করা হবে। চূড়ান্ত অনুমোদন পেলে স্যাটেলাইট নির্মাণে ভেন্ডর বা নির্মাতা প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া হবে। এই প্রকল্প বাস্তবায়নে কত টাকা খরচ হবে তা নির্ভর করবে স্যাটেলাইটের আয়ু ও কার্যকারিতার ওপর। এই বছরের মধ্যে যদি একটা ডিসিশন নেওয়া যায় তাহলে মিনিমাম 18 মান্থস, জানুয়ারি 2027 থেকে ধরেন, ইফ এভরিথিং গোজ ওয়েল অ্যান্ড গোজ ভেরি ফাস্ট, তাহলে মিড 2028। এর আগে 2018 সালের 11 মে দেশের প্রথম স্যাটেলাইট BS-1 মহাকাশে উৎক্ষেপণ করা হয়। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর হাজারীবাগে দুর্বৃত্তের ছুরিকাঘাতে সাগর হোসেন বুলেট নামে এক যুবক খুন হয়েছেন। মঙ্গলবার মধ্যরাতে হাজারীবাগ ভাগলপুর লেনে বাসার সামনে এই ঘটনা ঘটে। স্বজনরা জানান, রাতে বাসা থেকে বের হওয়ার কিছুক্ষণ পর কেউ তাকে ছুরিকাঘাত করে ফেলে রেখে যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ভোরে মৃত্যু হয় তার। আমাদেরকে বললো যে এরকম এরকম তোমার ভাইকে মেডিকেল আসবে, রিস্কালার নিয়ে এসে আমরা আসলাম। আমার বাইরে অনেক দিন ধরেই, এই প্রায় 15 দিনের মতো বলতেছে যে আমার ভাই নাকি মেরে নেবো, আমার বাইরে মেরে নেবো। আমার ভাই আগের থেকে জান, মনকে পাইলে আমরা সব জানতে পারবো, আমরা এটা বিচার চাই। জুলাইয়ের শেষ দিকে এসে আন্দোলন দমাতে একের পর এক কৌশল অবলম্বন করে আওয়ামী লীগ সরকার। 2024 সালের এই দিনে কারফিউয়ের মধ্যে সারা দেশে অব্যাহত ছিল চিরুনি অভিযান। সমন্বয়ক, বিরোধী মতের রাজনৈতিক দলের নেতা কাউকেই ছাড় দেওয়া হচ্ছিল না। 4 সমন্বয়কের খোঁজ না পেয়ে সরকারকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে 24 ঘন্টা সময় বেঁধে দেওয়া হয়। অন্যদিকে সরকারের তরফ থেকে আন্দোলনকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা চলছিল। কি ঘটেছিল রক্তিম জুলাইয়ের 22 তারিখ? বিস্তারিত থাকছে নাজমুস সালেহের প্রতিবেদনে। উত্তাল জুলাইয়ের এক একটা দিন ছিল কল্পনার চেয়েও ভয়ঙ্কর। প্রতিটি মুহূর্তই যেন রাতের চেয়েও অন্ধকার। প্রতিদিনই পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর মিছিল। জুলাইয়ের 22 তারিখ, তৃতীয় দিনের মতো দেশ জুড়ে চলছিল কারফিউ। সেদিন তড়িঘড়ি করে কোটা সংস্কার করে আদালতের নির্দেশ অনুযায়ী তৈরি করা প্রজ্ঞাপন অনুমোদন দেয় শেখ হাসিনা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলছেন, আন্দোলন দমনের কৌশল হিসেবে প্রজ্ঞাপনকে ঢাল হিসেবে ব্যবহার করে স্বৈরাচার সরকার। তখন শুধু আন্দোলন কোটার মধ্যে সীমাবদ্ধ ছিল না, জনতার প্রত্যাশা অনুযায়ী আন্দোলন চালানোর সিদ্ধান্ত নেন তারা। ওই সময় তো কোটা আন্দোলন বা কোটার যে দাবি, সেইটা প্রধান দাবি না। তখন সেইটা তো হয়ে গিয়েছিল যে শেখ হাসিনাকে ক্ষমা চাইতে হবে এবং শেখ হাসিনার মন্ত্রীদের পদত্যাগ করতে হবে। আমরা কোটা সংস্কারের সুরাহান আপনি করলেন, বাট নয়দফা সুরাহাটাকে, গুলির বিচারটাকে, দ্যাটস ওয়াই আন্দোলনটা হচ্ছে আপনাকে সামনের দিকে অগ্রসর হয়। 22 জুলাই আরও 13 জন নিহতের খোঁজ পাওয়া যায়। সব মিলিয়ে 6 দিনে নিহত হন 187 জন। শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করে বিএনপি ও জামাত তাণ্ডব চালিয়েছে বলে অভিযোগ করেন শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। কিছু উস্কানিদাতা রয়েছে, তাদের নিজস্ব উদ্দেশ্য হাসিল করার জন্য এই ছাত্রদের ঢাল হিসেবে ব্যবহার করছে। বিপুল ধরপাকড় আর গুলির মুখেও ঢাকার কয়েকটি স্পট দখলে রাখে ছাত্র জনতা। যাত্রাবাড়িতে মাদ্রাসা শিক্ষার্থীদের সমন্বয় করেন ফ্যাসিবাদ বিরোধী ছাত্র সংগঠনের নেতারা। ক্যাম্পাস বন্ধ হওয়ার পর স্থানীয় পর্যায়ে প্রতিরোধ গড়ে তোলার নির্দেশনা দেওয়া হয়। যেখানে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানগুলোকে নিয়ে ছাত্র শিবির পক্ষ থেকে আমরা আমাদের কেন্দ্রীয় সেক্রেটারিয়েট ভাইদেরকে এভাবে রিজনগুলো ভাগ করে দিয়েছিলাম। সাধারণ শিক্ষার্থীদেরকে
মোবিলাইজড করে অ্যাকোমোডেট করে যারা আন্দোলন নিয়ে আসা যায় এভাবে মূলত করেছিলাম। একই সময়ে রাজধানীর রামপুরা বাড্ডা এলাকা হয়ে ওঠে আন্দোলনের আরেক দুর্গ। সেখানে ছাত্র জনতার আন্দোলন সমন্বয় সম্পর্কে জানাচ্ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। আমরা 22 তারিখে সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের নেতাকর্মীরা যে যে অঞ্চলে থাকুক না কেন এখন আনুষ্ঠানিকভাবে 4টা স্পটে ভাগ হয়ে আন্দোলন করবে। আমার যেহেতু বাসা এইদিকে রামপুরাতে ছিল, আমি আসলে বেশিরভাগ সময় পল্টন রামপুরাতে সব থেকে বেশি অবস্থান করেছি। 22 জুলাই যাত্রাবাড়ি পরিদর্শনে যান পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও সেই সময়ে ডিএমপির কমিশনার হাবিবুর রহমান। আন্দোলনে পুলিশ হত্যার জন্য টাকা দিয়ে সন্ত্রাসী ভাড়া করা হয়েছে বলে মন্তব্য করেন তারা। জুলাই আন্দোলনের ভয়াবহ স্মৃতি ধারণ করে দাঁড়িয়ে আছে যাত্রাবাড়ি ফ্লাইওভার। মধ্য জুলাই থেকে প্রতিদিনই রক্ত ঝরেছে যাত্রাবাড়ি এলাকায়। বীর দর্পে লড়াই করে গেছে সেখানকার ছাত্র জনতা। যাত্রাবাড়ি ফ্লাইওভারের নিচে বিশাল এলাকা জুড়ে অসংখ্য শহীদের স্মৃতিফলক সাক্ষ্য দিচ্ছে কতটা ভয়ঙ্কর ছিল উত্তাল জুলাইয়ের প্রতিটি দিন। অভ্যুত্থানের প্রতিটি পাতায় রক্তাক্ষরে লেখা থাকবে আন্দোলনের দুর্ভেদ্য ঘাঁটি যাত্রাবাড়ির নাম। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, সংঘবদ্ধ ধর্ষণে মানসিক ভারসাম্যহীন নারী অন্তঃসত্ত্বা। বগুড়ায় অভিযুক্ত দুজনকে পুলিশে দিল এলাকাবাসী। আরেকজন পলাতক, তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস। প্রায় ১৬ লাখ কোটি টাকা বাড়তি রাজস্ব আদায় করবে এনবিআর। আয়কর থেকে 50 আর ভ্যাট থেকে আদায় হবে 60,000 কোটি টাকা। নতুন ঋণ কর্মসূচি নিয়ে আইএমএফ এর সঙ্গে আলোচনায় এমন পরিকল্পনার কথা তুলে ধরেছে সংস্থাটি। নতুন করনীতির বাস্তবায়ন, প্রশাসনিক সংস্কার ও বকেয়া আদায়ে গতি এনে দেয়া হবে এই বাড়তি আয়ের যোগান। বিশেষজ্ঞরা বলছেন, এনবিআর এর কার্যকর অটোমেশন ও কর ফাঁকি বন্ধ করা না গেলে অধরাই থেকে যাবে রাজস্ব আদায়ের লক্ষ্য। এমএস আরিফিনের রিপোর্ট। বিগত সরকারের নেয়া 470 কোটি ডলারের ঋণ কর্মসূচির মাঝপথে এসে নতুন করে 450 থেকে 500 কোটি ডলারের ঋণ নিয়ে আইএমএফ এর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বিএনপি সরকার। অর্থ মন্ত্রণালয়, কেন্দ্রীয় ব্যাংক সহ নতুন ঋণ কর্মসূচির জন্য আইএমএফ প্রতিনিধি দলের সফরের গুরুত্বপূর্ণ অংশ ছিল এনবিআর। সফরের দ্বিতীয় দিনেই এনবিআর এর উচ্চ পর্যায়ে একাধিক সভা করে আইএমএফ, যেখানে আয়কর ও মূল্য সংযোজন কর আদায়ে সংস্কারের অগ্রগতি জানতে চায় প্রতিনিধি দল। জোর দেওয়া হয় রাজস্ব আয় বাড়ানো সহ বিভিন্ন খাতে কর ব্যবস্থার পুনর্বিন্যাসে। জবাবে নিজেদের অবস্থান তুলে ধরার পাশাপাশি সুনির্দিষ্ট পরিকল্পনার কথা জানায় এনবিআর। সূত্র বলছে, নতুন করনীতি বাস্তবায়নের মাধ্যমে আয়কর থেকে অতিরিক্ত 30,000 কোটি টাকা আদায়ের পরিকল্পনার কথা জানায় এনবিআর। একই সঙ্গে বকেয়া আয়কর থেকে আরও 15,000 কোটি টাকা আদায় সহ শুধু আয়কর থেকেই প্রায় 50,000 কোটি টাকা বাড়তি আয়ের লক্ষ্য সংস্থাটির। লক্ষ্যমাত্রা পূরণের জন্য যারা করজালের আওতার বাইরে আছে, আইন অনুযায়ী তাদেরকে করদাতা হওয়া উচিত, তাদেরকে করজালে আনা, প্লাস যার যতটুকু কর দেওয়ার কথা উনি ওই পরিমাণ কর দিচ্ছেন কিনা সেই বিষয়টা আনার্ট করা, উঠিয়ে আনা। একক ভ্যাট হার বাস্তবায়নে আইএমএফ এর চাপ থাকলেও চলতি অর্থ বছরের বাজেটে তা বাস্তবায়ন হয়নি। তবে নীতিগত ও প্রশাসনিক উদ্যোগ বাস্তবায়ন করে ভ্যাট আদায়ে গতি ফেরাতে চায় এনবিআর। পাশাপাশি বকেয়া আদায় সহ নানা উদ্যোগের মাধ্যমে এই খাত থেকে অতিরিক্ত প্রায় 60,000 কোটি টাকা আদায়ের পরিকল্পনা জানায় এনবিআর। রাজস্ব আদায়ে গতি বাড়াতে এনবিআর এর কাঙ্ক্ষিত অটোমেশন ও কর ফাঁকি বন্ধে মাঠ পর্যায়ে কঠোর নজরদারিতে জোর বিশেষজ্ঞদের। বাংলাদেশে যথেষ্ট রাজস্বের পটেনশিয়ালিটি রয়েছে, সেটি এখন আদায় করার দরকার আছে। এবারের বাজেটেও সেই লক্ষ্যমাত্রাগুলো ঘোষণা করা হয়েছে, কিভাবে তারা বিভিন্ন উৎস থেকে রাজস্ব আদায় করবেন এবং করজালের বাইরে যারা রয়েছেন, কর ফাঁকি দিচ্ছেন, তাদেরকেও এটির ভিতরে আনার তাদের লক্ষ্য রয়েছে। চলতি অর্থ বছরে এনবিআর কে রাজস্ব আদায়ের লক্ষ্য দেওয়া হয়েছে 6,04,000 কোটি টাকা। সবশেষ অর্থ বছরে যা ছিল 5,99,000 কোটি টাকা। মে পর্যন্ত 11 মাসে আদায়ে ঘাটতি রয়েছে প্রায় 1 লাখ কোটি টাকা। এমএস আরিফিন, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা শুরু হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে সচিবালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুরসালিন হক জুনায়েদ। সরাসরি যাচ্ছি তার কাছে। জুনায়েদ,
2026-27 অর্থ বছরের প্রথম যে জাতীয় অর্থনৈতিক পরিষদ একনেকের সভা সেটি শুরু হয়েছে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এবং সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এখন পর্যন্ত যেই সংক্ষিপ্ত তথ্য যেগুলো জানা গেছে যে সম্ভাব্য যে প্রকল্প সেটি 8 থেকে 9টির মতো প্রকল্প আজ উত্থাপন হতে পারে এবং এখন পর্যন্ত এসব প্রকল্পের যে প্রাকালিত ব্যয় সেটি প্রায় 14,500 কোটি টাকা। এর মধ্যে উল্লেখযোগ্য যে বিষয়টি ছিল সংশোধিত প্রকল্প আকারে যেটি উঠতে যাচ্ছে বা উঠতে পারে বলা যায় সেটি হচ্ছে ঢাকার বা পার্শ্ববর্তী যে আশুলিয়ায় যে এলিভেটেড এক্সপ্রেসওয়েটি ছিল সেটির বিষয়ে একটি সংশোধিত প্রস্তাব আসতে পারে। পাশাপাশি গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ এবং দরিদ্র নারীদের কর্মসংস্থানের জন্য কিন্তু প্রায় 2,000 কোটি টাকার আরও একটি প্রকল্প এই আজকের যেই চলতি অর্থ বছর যেটি শুরু হয়েছে তার প্রথম একনেক সভায় এই প্রকল্পগুলো কিন্তু ওঠার একটি সম্ভাবনা রয়েছে। পাশাপাশি যে বিষয়টি বলা যায় যে দৈনিক যে অন্যান্য কর্মসূচিগুলো থাকে মাননীয় প্রধানমন্ত্রীর সেই কর্মসূচিগুলোর অন্যতম ছিল আজ বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএমএ যে নেতৃবৃন্দ তাদের সাথে কিন্তু খুব সংক্ষিপ্ত একটি বৈঠক করেছেন সরকার প্রধান এবং সেই বৈঠক থেকে বেরিয়ে এসে বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল আমাদের সঙ্গে কথা বলেছেন এবং তিনি সেই বিষয়টি বলেছেন যে এখন পর্যন্ত তারা তাদের এই আলোচনাটিকে সংক্ষিপ্ত হলেও ফলপ্রসূ বলার চেষ্টা করছেন এবং টেক্সটাইল খাতের যে সমস্যাগুলো রয়েছে সমস্যাগুলো সমাধানে বিটিএমএ নেতৃবৃন্দের যেই বক্তব্য যে এখন পর্যন্ত অতীতের যে সরকারগুলো পূর্ববর্তী সরকারগুলো কেউই আসলে সমস্যাগুলোর দিকে দৃষ্টিপাত করেননি, তবে তাদের আশা যে বর্তমান সরকারকে তারা সময় দেবেন সেটিও তারা কমপক্ষে বলছেন যে 1.5 বছরের মতো সময় লাগতে পারে যেই সমস্যাগুলো রয়েছে বিদ্যমান সেগুলো সমাধান করার জন্য এবং ইতিমধ্যেই যে সরকারের পক্ষ থেকে 5% যে প্রণোদনা দেওয়া হয়েছে টেক্সটাইল খাতে সেই বিষয়টিকে কিন্তু উল্লেখ করেছেন এবং বলেছেন যে বন্ধ কলকারখানা যদি চালু হয় তাহলে খুব স্বাভাবিক এবং খুব দ্রুতই আসলে 15 লাখ মানুষের কর্মসংস্থান হবে। এই ছিল এখন পর্যন্ত সচিবালয় থেকে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম বাংলাদেশ সচিবালয় থেকে। উজানের ঢলে আবারও গাইবান্ধায় বাড়ছে ব্রহ্মপুত্র, ঘাঘর ও তিস্তা নদীর পানি। পাশাপাশি নদী তীরবর্তী প্রায় 45টি এলাকায় শুরু হয়েছে ভাঙন। বিস্তারিত জানাতে গাইবান্ধায় আছেন রিপোর্টার বিপ্লব ইসলাম, সরাসরি যাচ্ছে তার কাছে। বিপ্লব, উজানের যে অব্যাহত ঢল এই ঢলে কিন্তু আজকেও ব্রহ্মপুত্র এবং ঘাঘর নদীর পানি এবং স্থানীয় বৃষ্টির কিন্তু থেমে থেমে যে বৃষ্টি সেই বৃষ্টির কারণে করতোয়ার পানি কিন্তু আজকেও বৃদ্ধি পেয়েছে। তবে গত 2 দিনের তুলনায় কিন্তু আমরা দেখছি যে আজকে কিন্তু ব্রহ্মপুত্র এবং যে ঘাঘর নদী সেটির পানি কিন্তু তুলনামূলক কম বেড়েছে। আজকে সকাল 9টার পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী কিন্তু আজকে ব্রহ্মপুত্র নদীর পানি 6 সেন্টিমিটার এবং ঘাঘর নদীর যেটি পানি সেটি কিন্তু 9 সেন্টিমিটার বেড়েছে। পাশাপাশি থেমে থেমে কিন্তু জেলায় বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির কারণে কিন্তু আমরা দেখেছি আজকে সবচেয়ে বেশি বেড়েছে করতোয়ার পানি। এই অব্যাহত পানি বৃদ্ধির ফলে কিন্তু জেলার যে চর এবং নিম্ন অঞ্চল সেই নিম্ন অঞ্চল এবং চর অঞ্চলের কিন্তু পানি একেবারে ছুঁই ছুঁই করছে। এভাবে যদি পানি বৃদ্ধি পায় স্থানীয়রা যেটি বলছেন যে একটি বন্যার আশঙ্কা কিন্তু তারা করছেন। বন্যার আশঙ্কায় তারা স্থানীয় যে ফসল পাট সেটি কিন্তু কেটে নিচ্ছেন। পাশাপাশি এই পানি বৃদ্ধির ফলে কিন্তু যেটি সবচেয়ে বেশি বিপদের মুখে মানুষ পড়েছেন সেটি হচ্ছে নদী ভাঙন। আমি রয়েছে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ব্রহ্মপুত্র নদীর যেটি কঞ্চিপাড়া ইউনিয়নের পূর্ব কঞ্চিপাড়া, এই এলাকাটিতে কিন্তু মাত্র 1 সপ্তাহের ব্যবধানে প্রায় 1/2 শতাধিক বাড়িঘর কিন্তু নদীগর্ভে বিলীন হয়েছে। এখন আমরা দেখছি যে শতাধিক বাড়িঘর কিন্তু হুমকির মধ্যে রয়েছে। তারা নিজের বাড়িঘর সরিয়ে নিচ্ছেন। আমরা দেখছি কাল থেকে তারা বাড়িঘর সরিয়ে নিয়ে নিরাপদ স্থানে নিয়ে যাচ্ছেন। পাশাপাশি এই এলাকার পাশে কিন্তু রসুলপুর, সেই এলাকাটিও কিন্তু 15 দিনের ব্যবধানে কিন্তু একেবারে বিলীন হয়ে গেছে। স্থানীয়রা যেটি বলছেন যে কয়েকদিনের ব্যবধানে কিন্তু কয়েক শতাধিক বিঘা জমি এখানকার বিলীন হয়ে গেছে। পাশাপাশি সুন্দরগঞ্জের যে কাপাসিয়া রয়েছে, লালচামা রয়েছে, সেই ইউনিয়নগুলোর কিন্তু ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে তিস্তা, করতোয়া এবং ঘাঘর নদীর প্রায় 45টি পয়েন্টে কিন্তু এই নদী ভাঙন চলছে। যে ভাঙন কবলিত এলাকাগুলির প্রায় 25টি পয়েন্টে তারা জিও ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধের চেষ্টা করছে। তো এই ছিল গাইবান্ধা থেকে পানি বৃদ্ধি এবং নদী ভাঙনের সর্বশেষ খবর।
সরাসরি যুক্ত ছিলাম গাইবান্ধা থেকে। সময় সংবাদে আরও থাকছে। ভারতে প্রথমবার ডেঙ্গু টিকার অনুমোদন নিতে পারবে 4 বছর থেকে 60 বছর বয়সীরা। হাসপাতালে ভর্তি কমাতে কার্যকর ভূমিকা রাখার দাবি, দ্রুতই প্রকোপ কমার আশা। বগুড়ায় মানসিক ভারসাম্যহীন নারীকে সংঘবদ্ধ ধর্ষণ করেছে দুর্বৃত্তরা। এতে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন ভুক্তভোগী নারী। মঙ্গলবার রাতে ঘটনা জানাজানি হওয়ার পর অভিযুক্ত আলমগীর ও শহীদুলকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। আরেক অভিযুক্ত মাহবুবুর পলাতক রয়েছে। পুলিশ জানায়, স্বামী দীর্ঘদিন কারাগারে থাকার সুযোগে অভিযুক্তরা ভুক্তভোগী নারীকে একাধিকবার ধর্ষণ করে। এতে ওই নারী প্রায় 3 মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। সম্প্রতি স্বামী জামিনে কারাগার থেকে বাড়ি ফেরেন। স্ত্রীর শারীরিক পরিবর্তন দেখে বিষয়টি জানতে চাইলে ঘটনা জানাজানি হয়। বগুড়ার গাবতলীর একটি এতিমখানার জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের সরকারি অনুদানের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। মাদ্রাসা কর্তৃপক্ষের অভিযোগ, ভুয়া কমিটি গঠন ও ব্যাংক হিসেব খুলে ওই অর্থ উত্তোলন করেছে উপজেলা ও তাঁতিদল ও বিএনপির এক নেতাসহ কয়েকজন। এ ঘটনায় মাদ্রাসা কর্তৃপক্ষ, থানা ও জেলা পরিষদে লিখিত অভিযোগ করেছেন। জেলা পরিষদ চেয়ারম্যান বিষয়টি মীমাংসা করে 3 কার্যদিবসের মধ্যে এতিমখানা কর্তৃপক্ষকে টাকা বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেন। তবে 2 সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো টাকা পরিশোধ করেননি অভিযুক্তরা। আর পুলিশ বলছে তদন্ত চলছে। শাহাদুল ইসলামের ক্যামেরায় আব্দুল আওয়ালের রিপোর্ট। অবকাঠামো উন্নয়নের জন্য 2025 সালে 21 আগস্ট জেলা পরিষদের সরকারি অনুদানের জন্য আবেদন করে বগুড়া গাবতলীর সরডিয়া পূর্বপাড়া হযরত ফাতেমাতুজ জোহরা রহমতুল্লাহ আনহু মাদ্রাসা ও এতিমখানা কর্তৃপক্ষ। চলতি অর্থ বছরে ধর্মীয় প্রতিষ্ঠান উন্নয়ন কর্মসূচির আওতায় 168 নম্বর প্রকল্পে এতিমখানাটির জন্য 2 লাখ টাকা বরাদ্দ দেয় জেলা পরিষদ। তবে অভিযোগ উঠেছে, মাদ্রাসা ও এতিমখানার সঙ্গে কোনো সম্পৃক্ততা না থাকা সত্ত্বেও গাবতলী উপজেলা তাঁতিদলের সাধারণ সম্পাদক দৌলতজামান খান 2025 সালের 11 ডিসেম্বর একটি ভুয়া প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠন করেন। ওই কমিটিতে নিজেকে সভাপতি ও সাইফুল ইসলাম নামে এক ব্যক্তিকে সাধারণ সম্পাদক দেখিয়ে শহরের রূপালী ব্যাংকের মহিলা শাখায় একটি ব্যাংক হিসাব খুলে বরাদ্দের টাকা উত্তোলনের আবেদন করেন। পরে গত বছরের 22 ডিসেম্বর ওই হিসেবের মাধ্যমে বরাদ্দের প্রথম কিস্তির 1 লাখ টাকা তুলে নেওয়া হয়। দীর্ঘ সময় পার হলেও বরাদ্দের টাকা না পেয়ে খোঁজ নিতে গিয়ে এতিমখানা প্রকৃত কর্তৃপক্ষের সামনে আসে পুরো জালিয়াতির ঘটনা। পরে সদর থানা ও জেলা পরিষদের প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করা হলে গত 6 জুলাই উভয় পক্ষকে নিয়ে শুনানি হয়। শুনানিতে অভিযুক্তরা জালিয়াতির বিষয়টি স্বীকার করে 3 কার্যদিবসের মধ্যে উত্তোলন করা টাকা ফেরত দেওয়ার অঙ্গীকার করেন। কিন্তু সেই প্রতিশ্রুতি 2 সপ্তাহেরও বেশি সময় পেরিয়ে গেলেও টাকা ফেরত বা জড়িতদের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ইতিমদের টাকা মারে খাবে এভাবে প্রতারণা করে, এটা আমরা আশা করি না। এটা একটা জালিয়াতি। আমাদের বৈধ কমিটি বাদ রেখে অন্য আরেকটা কমিটি করে সেই কমিটি প্রকল্প কমিটি করছে এবং আমাদের প্রতিষ্ঠানের নামে ব্যাংক অ্যাকাউন্ট খুলে তারা আমাদের প্রকল্পের প্রথম কিস্তির টাকা উত্তোলন করছে এবং দ্বিতীয় কিস্তির আবেদন করছে। এদিকে জালিয়াতির বিষয়টি স্বীকার করে উপজেলা তাঁতিদলের সাধারণ সম্পাদকের দায় দেন আরেক বিএনপি নেতা শাহাদত খান সাগরের বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করেন সাগর। এটা অ্যাডহক কমিটি করে এই টাকা উত্তোলন করে কাজ করা হয়েছে। এমপি থেকে আবেদন করা হয়েছিল, আমরা করছিলাম, সে ডিসি অফিস থেকে সাগরে পাশ করে নিচ্ছে। আমি এই কমিটির সাথে কোনো সংশ্লিষ্ট জড়িতও নাই এবং সদস্যও নয়, আমি কিছু জানি না। এদিকে দোষ প্রমাণের সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা তাঁতিদলের সভাপতি। সাংগঠনিক ব্যবস্থা নেব যদি জেলা পরিষদ মনে করেন যে বলে যে হ্যাঁ এটা দুর্নীতি হচ্ছে, জেলা প্রশাসক জেলা পরিষদের প্রশাসক যদি আমাদেরকে বলে। জেলা পরিষদের প্রশাসক দাবি করেন উভয় পক্ষকে ডেকে বিষয়টি সমাধান করা হয়েছে, আর পুলিশ বলছে তদন্ত চলছে। আমি 12 ঘন্টার মধ্যে উভয় গ্রুপকে এখানে নিয়ে এসে তাদের কথাবার্তা শুনে সামান্য কিছু মনে হয়েছে যে একটু সমস্যা রয়েছে। উভয় পক্ষের সম্মতিতে সেটা আমরা মীমাংসা করে দিয়েছি। বর্তমানে বিষয়টা তদন্তে আমরা চলমান আছে, পরবর্তীতে তদন্ত শেষে আমরা বিস্তারিত বলতে পারবো। এতিম শিশু আর দরিদ্র মেয়েদের ধর্মীয় নৈতিক শিক্ষার আলো ছড়িয়ে দিতে 2007 সালে গাবতলী উপজেলার সরটিয়া পূর্বপাড়ায় প্রতিষ্ঠিত হয় হযরত ফাতেমাতুজ জোহরা রহমতুল্লাহ আনহু মাদ্রাসা ও এতিমখানা। প্রতিষ্ঠাতা আক্তার হোসেন খান মোহনের মৃত্যুর পর তার স্ত্রী শারমিন সুলতানার নেতৃত্বে 11 সদস্যের একটি পরিচালনা কমিটি প্রতিষ্ঠানটি পরিচালনা করছে। আব্দুল আওয়াল, সময় সংবাদ, বগুড়া। গ্রাম আদালতের এজলাসে ধুলার স্তূপ।
বেশিরভাগ কক্ষ তালাবদ্ধ। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা পলাতক থাকায় রাজশাহীর অধিকাংশ গ্রাম আদালত এখন নিষ্ক্রিয়। মাত্র 10 টাকা ফি দিয়ে নির্দিষ্ট ফরমে লিখিত অভিযোগ জমা দিয়ে সুষ্ঠু বিচার পেলেও এখন বঞ্চিত ভুক্তভোগীরা। ফলে বাধ্য হয়ে ন্যায় বিচার পেতে যেতে হচ্ছে জেলা ও দায়রা জজ আদালতে। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে বিস্তারিত সাইফুর রহমান রকির প্রতিবেদন। 2024 সালের 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের কারণে এলাকা ছেড়ে পালিয়ে যান অধিকাংশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বাররা। এতে অচল হয়ে পড়ে ইউনিয়ন পরিষদগুলোর সার্বিক উন্নয়ন ও সেবামূলক কার্যক্রম। ফলে রাজশাহী জেলার 9টি উপজেলার 71টি ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের কার্যক্রমও অনেকটা স্থবির হয়ে পড়েছে। গ্রাম আদালতের এজলাসে ধুলার স্তূপ, চেয়ারগুলো সাজিয়ে রাখা হয়েছে একটা আরেকটার উপর। বেশিরভাগ কক্ষ রয়েছে তালাবদ্ধ অবস্থায়। ছোটখাটো দেওয়ানি, ফৌজদারি ও সামাজিক বিরোধ নিষ্পত্তির যে আইনি সুবিধা পেতেন গ্রামবাসী, এখন তা নিষ্ক্রিয়। ফলে বাধ্য হয়ে বিচার প্রার্থীদের আদালতের দ্বারস্থ হতে হচ্ছে। এতে বাড়ছে মামলার জট। গ্রাম আদালত এখন ধ্বংস হয়ে গেছে। চেয়ারম্যানের দায়িত্ব একজন ভালো জানি আলা মানুষ হলেই হবে। কোর্টে যদি যায় তাহলে অবশ্যই অনেক ঝামেলা পোহাতে হয়। এখানে অল্প খরচে ধরেন কাজটা সমাধান করা যায়। প্রায় প্রতিটি ইউনিয়ন পরিষদে মেম্বারদের মধ্যে থেকে একজনকে প্যানেল চেয়ারম্যান অথবা একজন সরকারি কর্মকর্তাকে প্রশাসক হিসেবে দায়িত্ব দিয়ে পরিষদের কার্যক্রম চালানো হচ্ছে। চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানদের ভাষ্য, সপ্তাহে 1 দিন বা 2 দিন করে গ্রাম আদালতে জমা পড়া অভিযোগের বিচার কাজ করছেন তারা। আমি যখন না থাকি আমাদের প্যানেল চেয়ারম্যান অনেক সুন্দর বিচার করে। আমাদের যে ওয়ার্ডে আমাদের মামলা থাকে সে ওয়ার্ডের আমাদের 2টা প্রতিনিধি নিই, সে ওয়ার্ডের মেম্বার এবং মহিলা মেম্বার থাকে। এই লোকটা আচরণ হচ্ছে ডেট যখন দিব দিনের আগে রাত্রে আসবে, আয়সা বলবে ভাই আমার ওই ফাঁসি যা লাগবে না, শরীর খারাপ, একটা ডেট দেয়। বাদী পক্ষ এসে অভিযোগ দেয়, অভিযোগ দেওয়ার পর আমরা নোটিশ করি। নোটিশের মাধ্যমে বিবাদী যদি আসে তাহলে আমরা সেই ক্ষেত্রে বসে এটা বিচার হোক আর ফাইসালাই হোক আমরা করে দিই। এদিকে উপজেলা প্রশাসন জানায়, গ্রাম আদালতের কার্যক্রম যাতে সঠিকভাবে পরিচালিত হয় এই জন্য প্যানেল চেয়ারম্যানদের নিয়ে সভা সেমিনারের পাশাপাশি প্রয়োজনীয় দিক নির্দেশনা দেয়া হচ্ছে। আমরা প্রত্যেকটা গ্রামে গিয়ে চেষ্টা করেছি যে গ্রাম আদালতের সার্বিক কার্যক্রম সম্পর্কে সকলকে সচেতন করার জন্য ভিডিও প্রদর্শনী করেছি। গ্রাম আদালতকে গতিশীল করার জন্য বিভিন্নভাবে প্যানেল চেয়ারম্যান, মেম্বার, সচিব যারা সরাসরিভাবে কাজ করেন তাদেরকে প্রশিক্ষণ প্রদান করা হয়। জেলায় মোট 71 জন ইউপি চেয়ারম্যান, সাধারণ মেম্বার 639 জন ও সংরক্ষিত মহিলা মেম্বার 213 জন। গ্রাম আদালতের আইন অনুযায়ী ফৌজদারি অপরাধ প্রমাণ হলে সর্বোচ্চ 3 লাখ টাকা জরিমানা করার বিধান রয়েছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের। গত 1 মাসে 71টি ইউনিয়ন পরিষদে অভিযোগ জমা পড়েছে প্রায় 1200টি। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। ঝিনাইদহে ট্রাক চাপায় এক পথচারীর মৃত্যু হয়েছে। সকালে হাঁটতে বের হন শৈলকুপার চণ্ডীপুর গ্রামের তারিফ উদ্দিন। এ সময় হান্নান ফিলিং স্টেশনের সামনে কুষ্টিয়াগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তারিফের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস নিহতের মরদেহ উদ্ধার করে। শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত দিল্লির যন্তর মন্তরে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি। বুধবার যন্তর মন্তরে ব্যানার, প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ শুরু করেছে সংগঠনটির সদস্যরা। এতে যোগ দেন হাজার হাজার শিক্ষার্থী। এদিকে বিক্ষোভের মুখে প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বচ্ছ ও নির্ভরযোগ্য পরীক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সংশ্লিষ্ট সব পক্ষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ করায় আটক করা হয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও তার বোন প্রিয়াঙ্কা গান্ধীকে। পরে কয়েক ঘন্টা পর তাদের ছেড়ে দেয় দিল্লি পুলিশ। প্রথমবার ডেঙ্গু টিকার অনুমোদন দিয়েছে ভারত। কিউডেঙ্গা নামের টিকাটিতে নিতে পারবে 4 থেকে 60 বছর বয়সীরা। নির্মাতা প্রতিষ্ঠান বলছে, ক্লিনিক্যাল ট্রায়ালে ডেঙ্গু প্রতিরোধ ও হাসপাতালে ভর্তি ঠেকাতে কার্যকর ভূমিকার প্রমাণ মিলেছে। টিকাটি ডেঙ্গু প্রবণ এলাকায় ব্যবহারের সুপারিশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
প্রথমবার ডেঙ্গুর টিকা বাজারজাতকরণের অনুমোদন দিয়েছে ভারতের ঔষধ নিয়ন্ত্রক সংস্থা। তাকেদা বায়োফার্মাসিউটিক্যালসের তৈরি কিউডেঙ্গা টিকা নিতে পারবে 4 থেকে 7 বছর বয়সীরা। 3 মাসের ব্যবধানে নিতে হবে 2টি ডোজ। টিকাটি ডেঙ্গু ভাইরাসের 4টি সেরোটাইপের বিরুদ্ধে সুরক্ষা দিতে সক্ষম বলে জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান। কোম্পানিটির দাবি, আগে কেউ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে থাকুক বা না থাকুক এই টিকা নেওয়া যাবে। এমনকি টিকা দেওয়ার আগে ডেঙ্গু হয়েছিল কিনা তা জানতে কোনো পরীক্ষারও প্রয়োজন হবে না। অনুমোদনের ক্ষেত্রে 28,000-এর বেশি অংশগ্রহণকারীকে নিয়ে পরিচালিত 19টি আন্তর্জাতিক ক্লিনিক্যাল ট্রায়ালের তথ্য বিবেচনা করা হয়েছে। ক্লিনিক্যাল ট্রায়ালের তথ্য অনুযায়ী দ্বিতীয় ডোজ নেয়ার 1 বছর পর পরীক্ষাগারে নিশ্চিত ডেঙ্গু প্রতিরোধে টিকাটির কার্যকারিতা ছিল 80.2%। আর ডেঙ্গুজনিত কারণে হাসপাতালে ভর্তি প্রতিরোধে 8 মাস পর কার্যকারিতা ছিল 9.4%। দীর্ঘমেয়াদী পর্যবেক্ষণও টিকাটি কার্যকর সুরক্ষা দিয়েছে বলে দাবি করেছে বায়োফার্মাসিউটিক্যালস। সম্প্রতি ভারতের ডেঙ্গু বড় জনস্বাস্থ্য সমস্যায় পরিণত হয়েছে। সরকারি তথ্য বলছে, গত 2 দশকে দেশটিতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রায় 11 গুণ বেড়েছে। বিশ্বে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রায় 1/3 ভারতে। এশিয়া, লাতিন আমেরিকা ও ইউরোপের 43টি দেশে কিউডেঙ্গা অনুমোদন পেয়েছে। সরকারি ও বেসরকারি কর্মসূচির মাধ্যমে বিতরণ করা হয়েছে 3,20,00,000-এর বেশি ডোজ। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও ডেঙ্গু প্রবণ এলাকায় টিকা ব্যবহারের সুপারিশ করেছে এবং এটি WTH-এর প্রি কোয়ালিফিকেশন অর্জন করেছে। ব্রাজিল, আর্জেন্টিনা, কলম্বিয়া ও ইন্দোনেশিয়ার জাতীয় টিকাদান কর্মসূচিতেও কিউডেঙ্গা অন্তর্ভুক্ত রয়েছে। শিউলি রোসা, সময় সংবাদ। 64 দল নিয়ে 2030 বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা করছে ফিফা। তবে বাড়তি দলের সুবিধা নিয়ে নয়, বরং এশিয়ার কোটায় যোগ্যতা প্রমাণ করে বিশ্বকাপে খেলবে লাল সবুজ, জানালেন বাফুফের সভাপতি তাবিত আওয়াল। যুদ্ধ বিধ্বস্ত দেশ ইরাক বিশ্বকাপ ফুটবলে খেলতে পারলে সুযোগ সুবিধায় এগিয়ে থাকা বাংলাদেশও লক্ষ্য অর্জনে সক্ষম হবে বলে মনে করেন তিনি। এজন্য বয়স ভিত্তিক ফুটবলে গুরুত্ব বাড়িয়েছে ফেডারেশন। প্রথমবারের মতো বয়স ভিত্তিক দলগুলোর জন্য আলাদা কোচিং প্যানেলের পথে হাঁটছে বাফুফে। 3 দেশে 48 দলের অংশগ্রহণে শেষ হয়েছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ বিশ্বকাপ ফুটবল। তবে বিশ্বকাপের রেশ কাটতে না কাটতেই আলোচনায় 2030 বিশ্বকাপ। দ্য গ্রেটেস্ট শো অন আর্থের 100বর্ষ উপলক্ষে বিশেষ এই আসরে দল সংখ্যা 64তে বাড়ানোর পরিকল্পনা করছে ফিফা। এরই মধ্যে সেখানে সায় দিয়েছে কনমেবলও। ইনফ্যান্টিনোর বিশ্বকাপে দল বাড়ানোর পরিকল্পনায় স্বপ্ন দেখাচ্ছে বাংলাদেশ, ভারতের মতো দক্ষিণ এশিয়ার দেশগুলোকেও। যদিও ফিফার দেশ বাড়ানোর উচ্চবিলাসী পরিকল্পনায় সামিল না হয়ে বরং নিজেদের খেলার মান বাড়ানোয় মনোযোগী বাংলাদেশ। 64-এর পর 200টা টিম আনবেন, ওটাও হবে না। আমাদের পরিকল্পনা হবে যে ঠিক আছে, এখন যে 48 টিমস আছে থাকুক, তার ভিতরে এশিয়ান কোটাতে পরে 8 বা 9 ডিপেন্ডিং অন দ্য প্লে অফ ম্যাচ আমাদেরকে ফাইট করে ডেভেলপ করে ওই 8-9টা দেশের ভিতরে থাকতে হবে। এশিয়ার ফুটবলে নিজেদের শক্তিশালী অবস্থান তৈরি করতে বয়সভিত্তিক ফুটবলে জোর দিতে চান বাফুফের সভাপতি। ইরাক ইনফ্রাস্ট্রাকচার কি আছে, ইরাকের ইউথ ডেভেলপমেন্টের কি আছে, তো ইরাকের মতো দেশ যদি ওই টপ 8-এ থাকতে পারে, বাংলাদেশ গিভেন বাংলাদেশের রিসোর্স, বাংলাদেশের ডায়াসপোরা, বাংলাদেশের পপুলেশন 100% ওই টপ 8 বা 9 থাকা উচিত। অ্যান্ড ওটাতে আমি মনে করি পসিবল যদি আমরা ফোকাসভাবে আমরা ফাইট করি। আমাদের ইউথ টিমের জন্য ফুল কোচ, অ্যাসিস্ট্যান্ট কোচ, গোলকিপার কোচ, ফিজিও অল ডেডিকেটেড হয়ে গেছে। ছেলে এবং মেয়েদের জন্য আমরা আগামীতে যাব। তো আমরা সেই পথে হাঁটতে চেষ্টা করতেছি। ভবিষ্যতে নারীদের বয়স ভিত্তিক ফুটবলেও আলাদা কোচিং প্যানেল করার কথা ভাবছেন বাফুফের সভাপতি। সাফ জিতে র্যাঙ্কিংটা বাড়িয়ে। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। 2 ঘন্টা হয়ে গেছে, আমি লাইনে দাঁড়ায় আছি, এর ভিতরে গ্যাস বন্ধ হয়ে গেছে। সিরিয়াল দিতেই আমার 1 লিটার গ্যাস চলে গেছে। আমি এখন ডিউটি করবো কি দিয়ে? পেটের দেশ গাড়ি চালাচ্ছে শুধু ফ্যামিলির জন্য। তীব্র গ্যাস সংকটের চরম ভোগান্তি, টিম আগুনে রান্না করতে হিমশিম দশা, ফিলিং স্টেশনেও দীর্ঘ অপেক্ষা, কারিগরি ত্রুটিতে LNG টার্মিনাল থেকে সরবরাহ কম। এবং এবার মেরিটাইম স্যাটেলাইটে বঙ্গোপসাগর তদারকির উদ্যোগ। 2028 সালের মাঝামাঝি মহাকাশে উৎক্ষেপণ, সমুদ্র পথে চোরাচালান, মানব পাচার, অবৈধ মাছ আহরণ বন্ধের আশা। এই ছিল সময় সংবাদে। এরপর এই সময় বাণিজ্য নিয়ে সঙ্গে থাকবেন জিনা তারা জশোয়া। সাবরিনা, আপনাকে ধন্যবাদ। এই সময় বাণিজ্য নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।